আগের দিন আমরা কতটা পড়েছিলাম? ওই সাইক্লোট্রন কম্পাঙ্ক পড়েছিলাম। তারপরে একটা কোশ্চেন ছিল ওই যে আহিত পরিবাহী, মানে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো আহিত পরিবাহী গতিশীল, আহিত কণা গতিশীল হয় সেক্ষেত্রে তার গতিপথ হয়েছিল, তাই না? সুষম তড়িৎ ক্ষেত্রে একটা আহিত কণার গতিপথ যেটা ছিল তোমার অধিবৃত্ত, ওটা হয়েছিল, ঠিক না? এরপরে দেখো লরেন্স বল, ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্রে যদি কোনো কিউ আধান গতিশীল হয়, ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্রে যদি কোনো কিউ আধান গতিশীল হয় সেক্ষেত্রে কত বল ক্রিয়া করে না F ইকুয়ালস টু ই কিউ, এই পরিমাণে বল ক্রিয়া করে। ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্রে যদি কিউ আধান গতিশীল হয় সেক্ষেত্রে কত বল ক্রিয়া করে F ইকুয়ালস টু ই কিউ, এই পরিমাণে বল ক্রিয়া করে। এই বলটাকে আমরা বলি তড়িৎ বল। আমরা ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারি, F ভেক্টর ইকুয়ালস টু এখানে ই ভেক্টর বলতে পারি, এটাকে তড়িৎ বল F দ্বারা প্রকাশ করছি। যদি বি চৌম্বক ক্ষেত্রে কোনো কিউ আধান যদি ভি বেগে গতিশীল হয়, লম্বভাবে গতিশীল হয়, সেক্ষেত্রে এখানে যে বল পাবো সেটা Fm বলছি, যেটার মান কত কিউ ইন্টু ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি বলতে পারি। এখানে এই এমটাকে বলছি Fm, লম্বভাবে নয়, এটা যদি এমনি থিটা কোণে গতিশীল হয় তখন এটা, যদি লম্বভাবে গতিশীল হয় তখন শুধু F সমান কিউ ভি বি। এই বলটাকে বলছি চৌম্বক বল, এই বলটাকে বলছি তড়িৎ বল। এই তড়িৎ বল আর চৌম্বক বলে যদি সমষ্টি নির্ণয় করি, সেই সমষ্টি F ইকুয়ালস টু এফ ই প্লাস এফ এম, এই দুটো সমষ্টি নির্ণয় করলে সেই সমষ্টিকে বলবো লরেন্জ বল। এই সমষ্টিকে আমরা বলবো লরেন্জ বল। তড়িৎ বল এবং চৌম্বক বল এদের যে সমষ্টি, সেই সমষ্টিটাই হচ্ছে লরেন্জ বল। কোনো তড়িৎ ক্ষেত্রে যদি কোনো আহিত কণা গতিশীল হয় তখন তার উপরে যে বল ক্রিয়া করে সেই বলটাকে বলছি তড়িৎ বল। যখন কোনো আহিত কণা চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয় তখন তার উপরে যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে তার চৌম্বক বল। এই তড়িৎ বল এবং চৌম্বক বল এদের যে সমষ্টি, সেই সমষ্টিটাকে বলছি আমরা লরেন্জ বল। এই সমষ্টিটাকে বলছি লরেন্জ বল। এটা পড়বে তোমরা, আমি এর পরে প্রমাণে যাচ্ছি। একটি তড়িৎবাহী তার চৌম্বক ক্ষেত্রে গতিশীল, একটি তড়িৎবাহী তার চৌম্বক ক্ষেত্রে থাকবে, চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তারে তড়িৎ প্রবাহ হবে, তার দরুন এখানে বলের রাশিমালা। একটা চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎবাহী তারে তড়িৎ প্রবাহ হবে, চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎবাহী তারে তড়িৎ প্রবাহ হবে। ধরুন এটা একটা তড়িৎবাহী তার, এই তড়িৎবাহী তারে তড়িৎ প্রবাহ হচ্ছে। এখানে একটা ক্ষুদ্রাংশ ধরলাম, সাপোজ এটা একটা ক্ষুদ্রাংশ ডিএল। এই ডিএল ক্ষুদ্রাংশের অভিমুখটা স্পর্শক হচ্ছে এইভাবে ধরলাম, যেটা হচ্ছে ডিএল ভেক্টর। চৌম্বক ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করছে? চৌম্বক ক্ষেত্র এই দিকে ক্রিয়া করছে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি। এরা কত কোণে ক্রিয়া করছে? এরা যে কোণে ক্রিয়া করছে সেই কোণটা হচ্ছে থিটা। এরা যা কোণে ক্রিয়া করছে সেই কোণটা হচ্ছে থিটা। এখানে দিকে বল ক্রিয়া করবে, সেই বলের রাশিমালা, বলের মান আমরা নির্ণয় করব। দেখো এই যে আই প্রবাহটা হচ্ছে, এই আই প্রবাহটা এই ডিএল ক্ষুদ্রাংশের মধ্যে কি বেশি সময় হচ্ছে? অল্প সময়। পুরো পরিবাহিতাতে যা সময় প্রবাহ হবে, তো এখানে অতি অল্প সময় প্রবাহ হবে। তাই ডিএল ক্ষুদ্রাংশের মধ্যে অতি অল্প সময় ধরে প্রবাহ হচ্ছে। তাহলে ডিএল ক্ষুদ্রাংশের মধ্যে অতি অল্প সময় ধরে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে এর ক্ষেত্রে সেই সময়টাকে ধরছি ডিটি। ডিএল ক্ষুদ্রাংশের মধ্যে ডিটি সময় তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এর বেগ ভি সমান ডিএল বাই ডিটি। এর বেগ ভি সমান ডিএল বাই ডিটি, বেগ ভি সমান। এই যে আই প্রবাহ হচ্ছে ডিএল ক্ষুদ্রাংশের মধ্যে কত সময় ধরে? অতি অল্প সময়, সেই সময়টাকে ডিটি সময়। আই প্রবাহ যদি ডিটি সময় ধরে হয় তখন এখানে একটা আধান সৃষ্টি হবে। আই প্রবাহ যদি টি সময় ধরে হয় তখন সেখানে যে আধান সৃষ্টি হয় সেটা হচ্ছে কিউ সমান আইটি হয়। তো একই রকম এখানে আই প্রবাহ এখানে ডিটি সময় ধরে হচ্ছে, আই প্রবাহ ডিটি সময় ধরে যদি হয় তাহলে এখানে যে আধান পাবো সেই আধানটাকে বলছি ডিকিউ ইকুয়ালস টু আই ইন্টু ডিটি। তাহলে এখানে আই ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি, আই ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি। এবার দেখো আমরা জানি যে একটা কিউ আধান
যদি বি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে যদি থিটা কোণে গতিশীল হয়, এটা কিউ আধান বি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে যদি থিটা কোণে গতিশীল হয়, তাহলে এখানে যে পরিমাণ বল পাই সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। ঠিক তো? কিউ ভি বি সাইন থিটা মানে আমরা একে বলতে পারি কিউ ইন্টু ভি ক্রস বি বলতে পারি। আমরা ভি বি সাইন থিটা থেকেই বলছি, কিন্তু এখানে কি আছে, এখানে হচ্ছে ডি কিউ আধান আছে। এই ডি কিউ আধানের জন্য ক্যালকুলেশন করব। তাহলে ডি কিউ আধানের জন্য ক্রিয়াশীল বল ডিএফ ইকুয়ালস টু, তাহলে ডি কিউ ইন্টু ভি বি সাইন থিটা, ভি বি সাইন থিটা, ঠিক আছে, সমান ডি কিউ ইন্টু এই ভির মানটা বসাও। ভির মানটা কি না ডি এল বাই ডিটি ইন্টু বি ইন্টু সাইন থিটা। এই যে ডি কিউ বাই ডিটি জায়গায় কি লিখতে পারি, আই সমান আই ডিএল বি সাইন থিটা, আই ডিএল বি সাইন থিটা। এটা আমরা কতটুকুর জন্য পেলাম ডিএল, এইটুকু ক্ষুদ্রাংশের জন্য পেলাম, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কার জন্য, পুরোটার জন্য। তাহলে পুরোটার জন্য আমরা ইন্টিগ্রেশন বা সামেশন করব। তাহলে পুরোটার জন্য এখানে ক্রিয়াশীল বল এফ সমান সামেশন ডিএফ সমান সামেশন আই ডিএল বি সাইন থিটা। ডিএলটাকে সামেশন করব, বাকিগুলোকে আলাদা বার করে নিচ্ছি, আই বি সাইন থিটা ইন্টু সামেশন ডিএল। ডিএল এর সামেশন কি হবে, যতটা পরিধির দৈর্ঘ্য, পুরোটা পরিধি বলতে বক্রপথের দৈর্ঘ্য, এই বক্রপথটাকে আমি ধরছি এল দৈর্ঘ্য। তাহলে বক্রপথটা যদি এল দৈর্ঘ্য হয় তাহলে এটাই কি হবে, এল সমান আই বি সাইন থিটা ইন্টু এল, মানে বি আই এল সাইন থিটা, এফ ইকুয়ালস টু বি আই এল সাইন থিটা। যদি কোনো বক্রপথে তড়িৎ প্রবাহ হয়, যদি কোনো বদ্ধপথে তড়িৎ প্রবাহ হয়, সেটা যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তখন সেখানে যে পরিমাণ বল ক্রিয়া করবে তার মান হচ্ছে এফ ইকুয়ালস টু বি আই এল সাইন থিটা। এখান থেকে শর্ত বসাবো, যদি থিটা ইকুয়ালস টু 0 হয় তাহলে এফ ইকুয়ালস টু বি আই এল সাইন 0। সাইন 0 কত হয়, 0। যদি থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয় তাহলে এফ ইকুয়ালস টু বি আই এল সাইন 90, তাহলে কত হলো, জাস্ট বি আই এল। যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় তাহলে এফ ইকুয়ালস টু বি আই এল সাইন 0, মানে কত পাবো, 0। যদি থিটা ইকুয়ালস টু 90 পাই তাহলে এফ ইকুয়ালস টু বি আই এল সাইন 90, সাইন 90 1, মানে কত পাবো, বি আই এল পাবো, বি আই এল পাবো। তাহলে এখানে কি বোঝাচ্ছে না, যদি এই প্রবাহটা চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে হয়, এই প্রবাহ যদি চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে হয় তাহলে কোনো বল ক্রিয়া করবে না, কিন্তু এই প্রবাহ যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে হয় তাহলে বল ক্রিয়া করবে। প্রবাহ যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে হয় তাহলে কোনো বল ক্রিয়া করবে না, আর প্রবাহ যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে হয় তাহলে এখানে বল ক্রিয়া করবে। বোঝা গেল কি বললাম, প্রবাহ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে হতে বা থিটা কোণে থাকলে বল ক্রিয়া করবে, কিন্তু 0 ডিগ্রি কোণে থাকলে কোনো বল ক্রিয়া করবে না। এই যে দুটো টপিক পেলাম, এই লাস্টের দুটো সিদ্ধান্ত পেলাম, এই লাস্টের এই দুটো সিদ্ধান্ত থেকে আমরা পরের থিওরি প্রমাণ করব। পরের থিওরি হচ্ছে একটা আয়তাকার কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। একটি আয়তাকার কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি আয়তাকার কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। দেখো একটা আয়তাকার কুণ্ডলী আঁকছি, এরকম একটা কুণ্ডলী ধরো, এই কুণ্ডলীর উপরে এদিক দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এইভাবে,
তড়িৎ প্রবাহ এইভাবে কি হচ্ছে, এই পথে বেরিয়ে আসছে। এখানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে, চৌম্বক ক্ষেত্র এইভাবে ক্রিয়া করছে। চৌম্বক ক্ষেত্র আমি এটাকে আয়তকার কুণ্ডলী ধরেছি, কিন্তু এঁকেছি একটু বাঁকাভাবে, মানে সামান্তরিক ভাবে, এমনি ইচ্ছা করে ধরেছি, কিন্তু আয়তকার ধরেই ক্যালকুলেশন করব। ধরো এই ঘূর্ণন অক্ষ এইভাবে ধরলাম, না ধরলেও চলবে। এ বি সি ডি। এখন দেখো এখানে এই যে অংশে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই আই, ধরো এখানে আই তড়িৎ প্রবাহ হচ্ছে, এইভাবে প্রবাহ হচ্ছে, যাচ্ছে এইভাবে। এই যে আই তড়িৎ প্রবাহ হচ্ছে এই অংশের মধ্যে বা এই পরিবাহী তারে, মানে এ বি তারে বা ডিসি তারে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেটা চৌম্বক ক্ষেত্রে কি সমান্তরাল? একটা সমান্তরাল, একটা বিপরীত দিকে, তো সেম, অসুবিধা নেই, সমান্তরাল। তাহলে এখানে কি কোনো বল ক্রিয়া করবে? তাহলে এখানে এ বি বাহুতে আর ডিসি বাহুতে কোনো বল ক্রিয়া করবে না। তাহলে বল ক্রিয়া করবে কোথায়? এই বাহুতে যে চৌম্বক ক্ষেত্র, মানে প্রবাহটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে প্রায় লম্ব, বা থিটা কোণ, আমি লম্ব ধরছি। এই এবি বাহুতে যে এডি বাহুতে যে প্রবাহ হচ্ছে, সেটাও কি, সেটাও প্রায় 90 ডিগ্রি কোণে লম্ব হবে। তাহলে এখানে প্রবাহ হচ্ছে লম্বভাবে, এখানে প্রবাহ হচ্ছে লম্বভাবে। এ যদি লম্বভাবে প্রবাহ হয়, তাহলে আমরা কি জানি, এখানে বল ক্রিয়া করবে, করবে তো। এই বলের অভিমুখটা নির্ণয় করব। এখানে প্রথমে বলের অভিমুখ নির্ণয় করছি, তারপরে এখানে নির্ণয় করছি। দেখো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী এটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। দেখো যেদিকে তর্জনী আছে সেদিকে বি আছে, প্রবাহ কোন দিকে হচ্ছে, উপরের দিকে। তাহলে এটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এইদিকে কি হচ্ছে, প্রবাহ, এই অভিমুখে প্রবাহ হচ্ছে উপরের দিকে। তখন বল কোন দিকে ক্রিয়া করবে? বুড়ো আঙুল, মানে কোন দিকে, বোর্ডের তলার ভিতরের দিকে। তাহলে বোর্ডের তলার ভিতরের দিকে মানে আমি দেখাচ্ছি সেটাকে এইভাবে, বলের মান। ধরো এই বিন্দুতে আমি আবার এই বাহুর জন্য ক্রিয়াশীল বল নির্ণয় করব। এখানে চৌম্বক ক্ষেত্র কিভাবে, এভাবে ক্রিয়া করছে। এখানে প্রবাহ কোন দিকে হচ্ছে, নিচের দিকে। এইদিকে চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, এদিকে প্রবাহ হচ্ছে কোন দিকে, নিচের দিকে। তাহলে বল কোন দিকে ক্রিয়া করবে? বাইরের দিকে। তাহলে বল যদি বাইরের দিকে ক্রিয়া করে, বুড়ো আঙুলের দিকে ক্রিয়া করছে, মানে বোর্ডের তলার সঙ্গে বাইরের দিকে। এই বোর্ডের তলার সঙ্গে বাইরের দিকে বোঝাতে আমরা এখানে কি করলাম, এখানে এফ বল লিখলাম। তাহলে এখানে এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যের দুদিকে দুটো বিপরীতমুখী বল ক্রিয়া করছে। এই যে এডি বাহু বা বিসি বাহু, এডি বা বিসি বাহু এর দৈর্ঘ্য যদি এল হয়, এডি বাহু বা বিসি বাহু এর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে আমরা লিখতে পারি, তাহলে এই এফ এর মান কত হবে না, এই এফ এর মান হচ্ছে বিআইএল। এই এফ এর মান হচ্ছে বিআইএল। আমরা একটু আগে প্রমাণ করলাম 90 ডিগ্রি হলে বিআইএল sin 90, মানে বিআইএল এই পরিমাণে বল ক্রিয়া করবে। এই যে এখান থেকে এই প্রস্থটা, মানে এখান থেকে এই দূরত্বটা, এই দূরত্বটাকে ধরলাম বি, এই দূরত্বটাকে ধরলাম বি। তাহলে এখান থেকে দেখো এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটার মধ্যে দুটো বিপরীতমুখী বল ক্রিয়া করছে। এই দুটো বিপরীতমুখী বল এই অক্ষকে কেন্দ্র করে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে। এই বিপরীতমুখী বল এই অক্ষকে কেন্দ্র করে একটি ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে। যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে তাকে আমরা বলবো বলের ভ্রামক বা টর্ক। এখানে যে বলের ভ্রামক বা টর্ক সৃষ্টি হয়েছে, এই টর্কের মান কত না, টর্কের মান হচ্ছে বল ইনটু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। বল কত এখানে, বলটা এফ ইনটু তাদের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। বল ইনটু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে এখানে বলের মান হচ্ছে এফ, আর লম্ব দূরত্ব কত, লম্ব দূরত্ব বলতে এই দূরত্বটা যেটা হচ্ছে বি। এফ এর মান কি না, এফ এর মান বিআইএল ইনটু তাহলে বি। এই যে এল ইনটু বি, এটা আয়তাকার কুণ্ডলী হলে এর ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এল ইনটু বি। এই এল ইনটু বি কে ক্যাপিটাল এ ধরছি, বিআই ইনটু ক্যাপিটাল এ, বিআই ইনটু ক্যাপিটাল এ। এটা কার মান, টর্কের মান। টর্কের মান হচ্ছে বিআই ইনটু ক্যাপিটাল এ, ঠিক আছে। এটা কার মান, টর্কের মান। এই যে কুণ্ডলটা আমরা যেটা নির্ণয় করতে চাইছিলাম, সেই নির্ণয় যেটা বলছিলাম টর্কের জি, যদি ধরি টর্ক জি ইকুয়ালস টু বিআইএ।
ওকে, বোঝা গেছে সবার? দেখো এই যে কুণ্ডলটা আছে, আয়তকার কুণ্ডলী, ক পাকের কুণ্ডলী? এক পাকের। যদি এখানে পাক সংখ্যা বেশি থাকে, ধরে নিচ্ছি এটা এন পাকের কুণ্ডলী, যদি এন পাকের কুণ্ডলী হয় এর প্রবাহ কত হবে? এনআই। তাহলে এন পাকের কুণ্ডলী হলে এই চৌম্বক ক্ষেত্র বি সমান কি লিখবো? বি আই, মানে আইটা কত হবে? এনআই, বি এন আই এ, তাহলে সমান বি আই এন এ, চৌম্বক ক্ষেত্র জি ইকুয়ালস টু বি আই এন এ। চৌম্বক ক্ষেত্র নয়, সরি টর্ক, টর্কের মান হচ্ছে এই মান। কিন্তু এটাকে আমরা ভেক্টর হিসেবে প্রকাশ করব। দেখো আমরা জানি ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল একটা ভেক্টর। এখানে ক্ষেত্রফল কি? ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এ ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর। তাহলে ক্ষেত্রফল যদি একটা ভেক্টর হয়, ক্ষেত্রফল যদি একটা ভেক্টর হয়, এখানে ক্ষেত্রফল এ কোন দিকে আছে? তলের সাপেক্ষে লম্ব হবে থাকে। তাহলে এখানে তল কোনটা? এখানে তল কোনটা? না, এখানে যে তল হচ্ছে আমরা যেটা ধরেছি এইভাবে, কিন্তু অরিজিনালি ক্ষেত্রফল লম্ব হবে মানে এরকম বোঝাবে, যেটা আমরা ধরেছি আর কি প্রমাণ। আমরা প্রমাণে ধরেছি কি এইভাবে আছে। তাহলে এই চৌম্বক ক্ষেত্র আগের ক্ষেত্রফল এ এর সঙ্গে কত কোণে আছে? এই কোণে, থিটা। তাহলে যদি আমরা লম্ব ধরি, তাহলে লম্ব ধরা মানে এই দিকটা কত হবে? এ সাইন থিটা। অরিজিনালি আমরা যেটাকে এ ধরেছি সেটা অরিজিনালি হওয়া উচিত এ সাইন থিটা। তাহলে যদি এ সাইন থিটা হওয়া উচিত, তাহলে এর জায়গায় এ সাইন থিটা লিখো, মানে জি ইকুয়ালস টু বি আই এন এ সাইন থিটা, জি ইকুয়ালস টু বি আই এন এ সাইন থিটা। যদি টর্ক হিসেবে প্রকাশ করো, তাহলে জি ভেক্টর ইকুয়ালস টু এই দিকটাকে আই তো স্কেলার রাশি, এন স্কেলার রাশি, তাহলে এটাকে লিখবে এ ক্রস বি, এ ক্রস বি। আচ্ছা, এ বি সাইন থিটা আছে, এ বি সাইন থিটা, এটা ক্ষেত্রফল, বিটা চৌম্বক ক্ষেত্র ভেক্টর, এ বি সাইন থিটা সমান আই ইন্টু এন ইন্টু এ বি সাইন থিটা থেকে আমরা লিখব এ ক্রস বি। লিখতে পারি, কিন্তু আমাদের এইসবের কোনো প্রয়োজন নেই, আমাদের শুধু এইটা প্রয়োজন যে জি ইকুয়ালস টু বি আই এন এ সাইন থিটা। একটা আয়তকার কুণ্ডলীতে ক্রিয়াশীল টর্কের রাশিমালা, আয়তকার কুণ্ডলীতে ক্রিয়াশীল টর্কের রাশিমালা জি ইকুয়ালস টু বি না সাইন থিটা, বি আই এন এ সাইন থিটা, এটা টর্কের রাশিমালা। ওকে, এবারে দুটি সমান্তরাল পরিবাহিতারে ক্রিয়াশীল বল, সমান্তরাল পরিবাহিতারে, সমান্তরাল পরিবাহিতারে ক্রিয়াশীল বল, সমান্তরাল পরিবাহিতারে ক্রিয়াশীল বল। সমান্তরাল পরিবাহিতার বলতে দেখো এটা একটা পরিবাহিতার, এটা একটা পরিবাহিতার, এই দুটো পরিবাহিতার পরস্পরের সমান্তরালে আছে। ধরো এই পরিবাহিতারে প্রবাহ হচ্ছে I1, এই পরিবাহিতারে প্রবাহ হচ্ছে I2, এই দুটো পরিবাহিতার পরস্পর ডি দূরত্বে আছে, এই দুটো পরিবাহিতার পরস্পর ডি দূরত্বে আছে। এখানে কত বল ক্রিয়া করবে আর এখানে কত বল ক্রিয়া করবে আর বলটা আকর্ষণ বল না বিকর্ষণ বল সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা পরিবাহিতা ধরছি যেখানে আই প্রবাহ হচ্ছে, সেখান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। তোমরা পড়েছো এর আগে প্রথমের দিকে 22 সূত্র কত ছিল না, এখানে এই পরিবাহিতারে আই প্রবাহের জন্য বা অসীম দৈর্ঘ্যের পরিবাহিতারে আই প্রবাহের জন্য আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি সমান কত ছিল না, মিউ 0 আই বাই 2 পাই আর। মনে করছে এটা ছিল মিউ 0 বাই 4 পাই, মিউ 0 আই বাই 2 পাই আর। এটা একটু ভেঙে লিখছি, এটা সমান লিখবো মিউ 0 বাই 4 পাই 2 আই বাই আর। লিখতেই পারি মিউ 0 বাই 4 পাই 2 আই বাই আর। এই জিনিসটাকে এটাকে আমি এখানে প্রয়োগ করছি, এখানে I2 পরিবাহিতাটা নেই, এখানে I2 পরিবাহিতাটা নেই। তাহলে I2 পরিবাহিতাটা যদি না থাকে
শুধুমাত্র I1 পরিবাহী তার আছে, তার জন্য d দূরত্বে একটা বিন্দু, এই বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B সমান, তাহলে এখানে I-টা I1 হবে আর R-টা কি হবে, D হবে। I-টা I1 হবে আর এই ডিসটেন্সটা কি হবে, D হবে। এখানে যে চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে তোমরা জানো, বোর্ডের তলার সঙ্গে অভিলম্ব হবে, ভিতরের দিকে হয়। তাহলে এই যে পরিবাহী তার আছে, এই পরিবাহী তারের জন্য আমরা কি করব, ডান পাকে স্ক্রু ঘোরাবো। স্ক্রুয়ের ঘূর্ণনের অভিমুখ বা বুড়ো আঙুলের ঘূর্ণনের অভিমুখ, বুড়ো আঙুলের ঘূর্ণন কোন দিকে হচ্ছে, বোর্ডের তলার ভিতরের দিকে। তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, বোর্ডের তলার সঙ্গে ভিতরের দিকে। তাহলে এখানে এই বিন্দুতেও চৌম্বক ক্ষেত্র কোন দিকে, বোর্ডের তলার সঙ্গে ভিতরের দিকে। যেটাকে আমরা কিভাবে দেখাচ্ছি, চৌম্বক ক্ষেত্রকে এইভাবে দিক দেখাচ্ছি। এবার এখন যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা I2 পরিবাহী তারকে রাখবো। এই যে I2 পরিবাহী তারটাকে রেখেছি, সেটা কোথায় রেখেছি, B চৌম্বক ক্ষেত্রে। আমরা যে প্রথমের দিকে প্রমাণটা করেছিলাম, একটা পরিবাহী তার চৌম্বক ক্ষেত্রে যদি থাকে, সেখানে তড়িৎ প্রবাহ হলে কি বল ক্রিয়া করে, লম্বভাবে থাকলে BIL sin θ, BIL sin 90, মানে BIL পরিমাণ বল ক্রিয়া করে যদি তারের দৈর্ঘ্য কত হয়, L হয়। কিন্তু এই ক্ষেত্রে তারের দৈর্ঘ্য অসীম দৈর্ঘ্য, তাহলে তারের দৈর্ঘ্য যেহেতু অসীম, তাই একক দৈর্ঘ্যে নির্ণয় করব। তারের দৈর্ঘ্য যদি অসীম হয়, সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা BIL বাই L দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পাবো, একক দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্যে বল। তাহলে এক্ষেত্রে আমরা একক দৈর্ঘ্যে বল নির্ণয় করব কখন, না I2 পরিবাহী তার যদি B চৌম্বক ক্ষেত্রে থাকে। B চৌম্বক ক্ষেত্রে I2 পরিবাহী তারে, B চৌম্বক ক্ষেত্রে I2 পরিবাহী তারে যে পরিমাণে বল ক্রিয়া করবে, তার মান F equals to B into I2, F equals to B into I2, এই পরিমাণে বল ক্রিয়া করবে, সমান B এর মান বসাও, μ0/4 into 2I1/d, এটা ছিল, সঙ্গে কে বসবে, I2। তাহলে এখান থেকে μ0/4 2I1/I2/d, F equals to μ0/4 2I1/I2/d। দুটি তড়িৎবাহী তার যদি পরস্পর সমান্তরাল হয় বা তির্যক, যাই হতে পারে, একটু পরে ব্যাখ্যা করছি, ওই দুটি তারের তড়িৎ প্রবাহের জন্য পরস্পরের উপর যে পরিমাণে বল ক্রিয়া করে, তার মান হচ্ছে F equals to μ0/4 2I1/I2/d, এই পরিমাণ বল ক্রিয়া করে। এখন এই যে বলটা ক্রিয়া করছে, এই বলটা আকর্ষণ বল না বিকর্ষণ বল নির্ণয় করা যাক। এখানে দেখো, এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করছে, বোর্ডের তলার ভিতরের দিকে। চৌম্বক ক্ষেত্র বোর্ডের তলার ভিতরের দিকে, প্রবাহ কোন দিকে হচ্ছে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, প্রবাহ কোন দিকে হচ্ছে, উপরের দিকে। তাহলে বুড়ো আঙুল কোন দিকে আছে, এটা এইভাবে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, প্রবাহ উপরের দিকে, বুড়ো আঙুল কোন দিকে, বুড়ো আঙুল হচ্ছে যেদিকে I1 পরিবাহী তার আছে, যেদিকে I1 পরিবাহী তার আছে, সেদিকে কে ক্রিয়া করছে, বুড়ো আঙুল ক্রিয়া করছে। তাহলে সেই দিকে যদি বুড়ো আঙুল থাকে, তাহলে এরা পরস্পরকে, তার বলের অভিমুখ এদিকে দেখাচ্ছে, তার মানে কি, এই দুটো পরিবাহী তার পরস্পরকে আকর্ষণ করছে। যদি প্রবাহটা উপরের দিকে না হয়ে যদি নিচের দিকে হতো প্রবাহ, তাহলে কি ঘটতো, না দেখো, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, বোর্ডের তলার ভিতরের দিকে, প্রবাহ কোন দিকে হচ্ছে, এখানে প্রবাহ কোন দিকে, নিচের দিকে। চৌম্বক ক্ষেত্র বোর্ডের তলার ভিতরের দিকে, এখানে প্রবাহ হচ্ছে নিচের দিকে, তাহলে বুড়ো আঙুল কোন দিকে, বাইরের দিকে। তাহলে বুড়ো আঙুল বাইরের দিকে হওয়ার অর্থ কি, না এই পরিবাহী তারটা এইদিকে যাচ্ছে, বা এই পরিবাহী তারটাকে এইদিকে দূরের দিকে সরিয়ে দিচ্ছে। দূরের দিকে সরাচ্ছে কেন, নিশ্চয়ই এই দুটো তার পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, না দুটো পরিবাহী তারে যদি একই দিকে তড়িৎ প্রবাহ হয়, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে, আর পরিবাহী তারে যদি ভিন্ন দিকে তড়িৎ প্রবাহ হয়, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। দুটি তড়িৎবাহী তারে একই অভিমুখে তড়িৎ প্রবাহ হলে তারা পরস্পরকে আকর্ষণ করবে, তারা সমান্তরালও হতে পারে, তারা তির্যক পরিবাহী তারও হতে পারে। সমান্তরাল হতে হবে এমন কোনো কথা নয়, দুটো পরিবাহী তার পরস্পর সমান্তরাল হবে বা দুটো পরিবাহী তার তির্যক হবে, তখন তারা পরস্পরের উপর যে বলটা ক্রিয়া করবে, সেই বলটা হচ্ছে আকর্ষণ বল। দুটো পরিবাহী তার সমান্তরাল সমমুখী প্রবাহ না হয় বিপরীতমুখী যদি তড়িৎ প্রবাহ হয়, তখন তারা পরস্পরকে বিকর্ষণ করবে। দুটি তড়িৎবাহী তারে যদি বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহ হয়, তারা পরস্পরকে বিকর্ষণ করবে। সেটা তারা একই অভিমুখীও হতে পারে, তারা বিপরীত অভিমুখীও হতে পারে, নো প্রবলেম।
বোঝা গেছে? এবং সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে F = μ0/4 2I1 I2/d। এখান থেকে তোমাদের একটা কোশ্চেন পড়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহের সংজ্ঞা দেবে, এখান থেকেই 1 অ্যাম্পিয়ার প্রবাহের সংজ্ঞা দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা 1 অ্যাম্পিয়ার প্রবাহের সংজ্ঞা নির্ণয় করি তাহলে কি আসবে? যদি I1 সমান I2 সমান I1, মানে দুটো পরিবাহী তারের প্রবাহটা কি হচ্ছে? সমান হচ্ছে। এদের মধ্যে যে ডিস্টেন্স d যদি 1 মিটার হয়, এসআই পদ্ধতিতে দুটো পরিবাহী তারের ব্যবধান যদি 1 মিটার হয়, এবং এই f এর মান কত হবে? f এর মান হচ্ছে 2 × 10⁻⁷ নিউটন। f এর মান কত? 2 × 10⁻⁷ নিউটন। 2 × 10⁻⁷ নিউটন কেন? না, এটার কারণ হচ্ছে দেখো μ0 এর মান কত? 4π × 10⁻⁷। তাহলে μ0 এর মান 4π × 10⁻⁷, আর নিচে কি আছে? 4π। তাহলে 4π কেটে গেলে শুধু থাকবে কত? 2 × 10⁻⁷। যদি f এর মান 2 × 10⁻⁷ হয় তবেই কেবলমাত্র কি হবে? এইদিকে I² এর মান 1 পাবো। এই মানগুলোকে যদি এই সমীকরণে আমরা বসিয়ে দিই তাহলে এখান থেকে I² সমান কি পাবো? না, I² সমান 1 পাবো। তাহলে I² সমান I কথার অর্থ I সমান 1, আমি জাস্ট পজিটিভ 1 লিখছি, +1। তাহলে এই 1 অ্যাম্পিয়ার প্রবাহ পেলাম। এই 1 অ্যাম্পিয়ার প্রবাহ কাকে বলে? না, এই যে দুটো পরিবাহী তার আছে, এই দুটো পরিবাহী তারের সমপ্রবাহ হবে, একই পরিমাণে প্রবাহ হবে। তার দুটো কত দূরত্বে থাকবে? 1 মিটার দূরত্বে থাকবে। তার দুটো পরস্পরের উপর কত বল ক্রিয়া করবে? 2 × 10⁻⁷ নিউটন বল ক্রিয়া করবে। তখন তাদের যে প্রবাহটা হয়েছিল সেই প্রবাহটা হবে কত? 1 অ্যাম্পিয়ার। দুটো পরিবাহী তারের সমপ্রবাহ হবে, সমপ্রবাহ মানে সমমানের প্রবাহ হবে। দুটিতে যদি একই পরিমাণ তড়িৎ প্রবাহ হয় এবং ওই দুটো পরিবাহী তার যদি 1 মিটার দূরত্বের ব্যবধানে থাকে এবং তারা যদি পরস্পরের উপর 2 × 10⁻⁷ নিউটন বল ক্রিয়া করে, তখন তাদের যে প্রবাহটা হয়েছে সেই প্রবাহটাকে বলবো আমরা 1 অ্যাম্পিয়ার। তখন তাদের প্রবাহটাকে বলবো 1 অ্যাম্পিয়ার।